হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে রিঅ্যাকশনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোডা লাইম ডিকার্বক্সিলেশন। ওকে, সোডা লাইম ডিকার্বক্সিলেশন অর্গানিক কেমিস্ট্রির একটা খুব পপুলার রিঅ্যাকশন। তো সোডা লাইম ডিকার্বক্সিলেশনে বলা হচ্ছে, যদি আমি একটা কার্বক্সিলিক অ্যাসিড নিই, সোডা লাইম ডিকার্বক্সিলেশনে আমরা কি করি, আমরা একটা কার্বক্সিলিক অ্যাসিড নিই, সেই কার্বক্সিলিক অ্যাসিডটাকে সোডা লাইম দিয়ে ট্রিট করি। সোডা লাইম মানে আমরা বেসিক্যালি বুঝি NaOH আর CaO, মানে সোডিয়াম হাইড্রক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইডের মিক্সচারকে বলা হয় সোডা লাইম। তো আমরা যদি সোডা লাইম দিয়ে একটা কার্বক্সিলিক অ্যাসিডকে হিট করি, আমরা যদি সোডা লাইম দিয়ে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিডকে হিট করি, তাহলে কি হবে না, দেখা যায় আমাদের একটা অ্যালকেন তৈরি হয়। আমাদের কাছে। ওকে, তো এখানে রিঅ্যাকশনের মূল ইম্পর্টেন্ট হচ্ছে এখানে সোডা লাইম দিয়ে হিট করতে হয়, তাহলে কি তৈরি হয়, CO2 প্লাস জল। এই হচ্ছে আমাদের সোডা লাইম ডিকার্বক্সিলেশন। তার মানে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিডকে সোডা লাইম মিশিয়ে তুমি হিট করো, তুমি একটা করসপন্ডিং অ্যালকেন পাবে এবং জল পাবে এবং কার্বন ডাইঅক্সাইড পাবে। এবং এখানে যে মূল ইম্পর্টেন্ট বিষয় অবজার্ভ করার সেটা হচ্ছে এখান থেকে একটা কার্বন ডাইঅক্সাইড রূপে বেরিয়ে গেছে। এটা হচ্ছে একটা স্টেপ ডাউন রিঅ্যাকশন। তার মানে যেহেতু একটা আমার সাবস্ট্রেটের তুলনায় প্রোডাক্টে একটা কার্বন কম আছে, দিস টাইপস অফ রিঅ্যাকশনস আর নোন অ্যাজ স্টেপ ডাউন রিঅ্যাকশনস। এন্ড এখানে কি হয়, আমরা এই ধরনের রিঅ্যাকশন কখন ব্যবহার করি, যখন আমাদেরকে কোনো একটা সাবস্ট্রেটের কার্বন সংখ্যা কমাতে হয়, তখন আমরা এই ধরনের রিঅ্যাকশনকে ব্যবহার করে থাকি। ওকে, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনের মেকানিজম। ওকে, আমরা সবাই একটা জিনিস কমন জেনে আছি, আমরা যখনই জিওসি পড়ি আমাদেরকে একটা কথা শেখানো হয় যে সবসময় সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এলিমিনেশন রিঅ্যাকশন, রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, সবার থেকে বেশি দ্রুত কোন রিঅ্যাকশন হয়, অ্যাসিড বেস রিঅ্যাকশন ইজ অলওয়েজ ফাস্টার দ্যান এনি আদার রিঅ্যাকশন ইন অর্গানিক কেমিস্ট্রি। ওকে, সো অ্যাসিড বেস রিঅ্যাকশন, যে কোনো একটা সিস্টেমের মধ্যে যদি অ্যাসিড বেস রিঅ্যাকশন হওয়ার চান্স থাকে, সর্বপ্রথম অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে, তারপরে আদার্স অন্যান্য রিঅ্যাকশন যেগুলো ফেভারেবল সেগুলো হবে। ওকে, তাহলে দেখো আমাদের সাবস্ট্রেটে কি আছে, আমাদের সাবস্ট্রেটটা হচ্ছে দেখতে এরকম। আমরা সবাই জানি এই প্রোটনটা হচ্ছে একটা অ্যাসিডিক প্রোটন, এই প্রোটনটা হচ্ছে একটা অ্যাসিডিক প্রোটন, এটা একটা অ্যাসিডিক প্রোটন। এবার আমি রিঅ্যাকশন করাচ্ছি NaOH দিয়ে, তার মানে এখান থেকে আমি পাবো OH মাইনাস। এটা একটা অ্যাসিড, এটা একটা বেস, তাহলে OH মাইনাস দিয়ে অ্যাটাক করলো, এটা এখানে পড়লো, হলো একটা অ্যাসিড বেস রিঅ্যাকশন। ওকে, এখান থেকে আমার তৈরি হলো O মাইনাস প্লাস জল, এখান থেকে তৈরি হলো O মাইনাস প্লাস জল। এবার আমরা সবসময় জানি রিঅ্যাকশন মিডিয়ামে যদি কখনো কোনো গ্যাস উৎপন্ন হয়, তাহলে কি হয় না, রিঅ্যাকশনটা সবসময় এন্ট্রপিক্যালি ফেভার্ড রিঅ্যাকশন হয়। তার মানে কোনো একটা রিঅ্যাকশনে যদি গ্যাস উৎপন্ন হয় তাহলে সিস্টেমের এন্ট্রপি বাড়ে, এবং এন্ট্রপি বাড়ার জন্য রিঅ্যাকশনটা ওই দিকেই ড্রাইভ হয় যেদিকে এন্ট্রপির মান বাড়তে চায়। সিস্টেম সবসময় সেদিকে যেতে চায় যেদিকে এন্ট্রপির মান বাড়তে চায়, বা যেদিকে গেলে এন্ট্রপির মান বাড়ে। এবং যদি কোথাও গ্যাস উৎপন্ন হয় তাহলে কি হয়, এন্ট্রপির মান বাড়ে। তো যেহেতু এখান থেকে একটা গ্যাস বের করার সুযোগ আছে, তাই আমার কাছে যে এখন এই জিনিসটা তৈরি হয়েছে, এখন এখান থেকে একটা গ্যাস খুব সহজেই বের করা যায়, যে গ্যাসটাও খুব প্রচলিত এবং একটা স্টেবল গ্যাস, যেটা প্রকৃতিতে খুবই সহজে পাওয়া যায়, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমি যদি দেখো এইটা এখানে ফেললাম, এই বন্ডটাকে এর মাথায় তুলে দিলাম, মাইনাস চার্জটা এখানে ফেললাম, এই বন্ডটা এখানে তুলে দিলাম, তাহলে তৈরি হলো কি আর মাইনাস প্লাস CO2, তৈরি হলো আর মাইনাস প্লাস CO2। তাহলে যেহেতু এখানে এই গ্যাসটা তৈরি হচ্ছে, এই গ্যাস তৈরি হওয়ার কারণে রিঅ্যাকশনটা এন্ট্রপিক্যালি ফেভার্ড একটা রিঅ্যাকশন, কারণ এখানে এন্ট্রপির মানটা বাড়ছে, এবং এনথ্যালপিক্যালিও ফেভার্ড রিঅ্যাকশন হওয়া উচিত ছিল, যেহেতু এখানে কার্বন ডাইঅক্সাইডের মতো একটা স্টেবল মলিকুল তৈরি হচ্ছে যেটা প্রকৃতিতে পাওয়া যায়। এবার দেখো এখানে যে আর মাইনাসটা তৈরি হচ্ছে, এটা একটা কার্বন আয়ন। ওকে,
এখন কি হবে, এই আর মাইনাসটা জলের মতো প্রোটিক সলভেন্টের কাছ থেকে জল খেয়ে প্রোটন খেয়ে আর এইচ প্লাস ওইচ মাইনাস তৈরি করবে। তাহলে এই হলো আমাদের প্রোডাক্ট। এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে পুরো রিয়াকশন মেকানিজমে দেখো তৈরি হয়েছে একটা কার্বন আয়ন। ওকে, তাহলে আমরা জানি যে কোনো একটা রিয়াকশনের ইন্টারমিডিয়েট যত বেশি স্টেবল হবে, রেট অফ দ্য রিয়াকশনও তত ভালো হবে। তাহলে দেখো এখানে যে কার্বন আয়নটা তৈরি হয়েছে, এই কার্বন আয়নটা যত ভালো হবে তত তাড়াতাড়ি ডিকার্বক্সিলেশন রিয়াকশন হবে। এই কার্বন আয়নটা যত ভালো হবে তত ফাস্টার ডিকার্বক্সিলেশন রিয়াকশন হবে। এবং তুমি যদি গোটা মেকানিজমটাকে অবজার্ভ করে দেখো, এখানে কোথাও আমরা সব জায়গায় আমরা NaOH এর ভূমিকা দেখিয়েছি, কিন্তু এই CaO-টা কেন দিয়েছি আমরা দেখাইনি। আসলে CaO-টা ইকুইলিব্রিয়ামকে ফরওয়ার্ড দিকে ড্রাইভ করার জন্য ব্যবহার করা হয়। কিভাবে? দেখো আমাদের রিয়াকশন মিডিয়ামে CO2 তৈরি হয়েছে এবং CaO ক্যালসিয়াম অক্সাইড এর সঙ্গে রিয়্যাক্ট করে এখানে CaCO3 উৎপন্ন করে দেয়। তাহলে কন্টিনিউয়াসলি কি হবে, এই CO2টা CaOর সঙ্গে রিয়াকশন করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে দেবে এবং যত ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে তত CO2টা রিয়াকশন মিডিয়াম থেকে বেরিয়ে আসবে এবং ইকুইলিব্রিয়ামটা এদিকে ড্রাইভ করবে। CaOর কাজ হচ্ছে CO2টাকে অ্যাবজর্ব করে ক্যালসিয়াম কার্বনেটে পরিণত করে দেয়। ওকে, এই হচ্ছে সোডা লাইম ডিকার্বক্সিলেশন রিয়াকশন। এখানে ইম্পর্টেন্ট বিষয় কি, মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে রিয়াকশনটা কার্বন আয়নিক ইন্টারমিডিয়েট থ্রু দিয়ে যায়, তাই যে সাবস্ট্রেটে কার্বন আয়ন বেশি স্টেবল হবে সেখানে রিয়াকশনটা তত ফাস্টার হবে। ওকে, আমরা এবার কতগুলো কোয়েশ্চেন করার মাধ্যমে আমরা যা শিখলাম সেটাকে জানার চেষ্টা করবো। দেখো ফার্স্ট আমি যদি কোশ্চেন দিই, রেট অফ ডিকার্বক্সিলেশন ওকে, প্রথম প্রশ্ন হচ্ছে রেট অফ ডিকার্বক্সিলেশনের প্রথম প্রশ্ন হচ্ছে এখানে রেট অফ ডিকার্বক্সিলেশন বলতে হবে। ওকে, তাহলে রেট অফ ডিকার্বক্সিলেশন বলতে হলে আমরা কি শিখলাম, যে সোডা লাইম ডিকার্বক্সিলেশন সবসময় কোন ইন্টারমিডিয়েটের থ্রু থেকে যায় না, সবসময় সোডা লাইম ডিকার্বক্সিলেশন যায় কার্বন আয়নের থ্রু দিয়ে। তাহলে যেখানে কার্বন আয়নটা বেশি স্টেবল হবে সেখানেই তার মানে ডিকার্বক্সিলেশন খুব ফাস্টার হবে। তাহলে দেখো প্রথম স্টেপে যেটা হবে, এখান থেকে যেটা হবে, প্রথম স্টেপে যেটা হবে দেখো, এখান থেকে OH রিঅ্যাক্ট করে এটা তৈরি করবে, এখান থেকে রিঅ্যাক্ট করে এটা তৈরি হবে, আর এখান থেকে রিঅ্যাক্ট করে অবশ্যই এটা তৈরি হবে। এখন দেখো তুমি যদি কার্বন ডাইঅক্সাইডটা বের করে দাও, সব জায়গায় কার্বন ডাইঅক্সাইডটা যদি বের করে দাও, তাহলে দেখো এখানে পাচ্ছ তুমি এই ধরনের একটা কার্বন আয়ন, এখানে পাচ্ছ তুমি এই ধরনের একটা কার্বন আয়ন, এখানে পাচ্ছ তুমি এই ধরনের একটা কার্বন আয়ন। এবং তুমি যদি লক্ষ্য করো দেখো এখানে এই যে কার্বনটা আছে এটা একটা sp হাইব্রিডাইজ কার্বন, এটা sp2 হাইব্রিডাইজ কার্বন, এটা sp3 হাইব্রিডাইজ কার্বন। তাহলে দেখো এইখানে যে কার্বনগুলো আছে, কার্বন আয়নগুলো তৈরি হয়েছে, তাদের স্টেবিলিটি অর্ডার কি, এটা সব থেকে বেশি স্টেবল, তারপর এটা স্টেবল, তারপর এটা স্টেবল। কারণ এটা ট্রিপল বন্ড হয়, এর এস ক্যারেক্টার বেশি, তাই ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই এর মাথায় মাইনাস চার্জ বেশি স্টেবল হবে। সেই জন্য এই কার্বন আয়নটা বেশি স্টেবল, তার থেকে কম স্টেবল হচ্ছে এটা, কারণ এখানে এস ক্যারেক্টার কম, তাই ইলেকট্রোনেগেটিভিটি কম, তাই মাইনাস চার্জে কম স্টেবিলাইজ করতে পারে, এবং এটা তার থেকেও কম স্টেবল। তাহলে দেখো কার্বন আয়নের স্টেবিলিটি অর্ডার যদি এটা হয়, তাহলে রেট অফ ডিকার্বক্সিলেশন অর্ডারও এটা হবে। তাহলে আমাদের আনসার হবে এই
সব থেকে ফাস্টার ডিকার্বক্সিলেশন এটার হবে, তারপর এটার হবে, তারপর এই সাবস্ট্রেটে ফাস্টার ডিকার্বক্সিলেশন হবে। ওকে ওকে, আমরা যদি দ্বিতীয় কোশ্চেন দেখি রেট অফ ডিকার্বক্সিলেশনের, দেখো আমরা এই ধরনের একটা সাবস্ট্রেট নিলাম, আমরা এই ধরনের একটা সাবস্ট্রেট নিলাম, আমরা এই ধরনের একটা সাবস্ট্রেট নিলাম, বললাম এ বি এবং সি। রেট অফ ডিকার্বক্সিলেশন আমাদের বলতে হবে এখানে। ওকে, আমরা সেম কাজ করব আগের মতো, এখান থেকে করসপন্ডিং কার্বন আয়নটা বানিয়ে নেব। দেখো এখান থেকে করসপন্ডিং যে কার্বন আয়নটা তৈরি হবে, এবং এখান থেকে যে করসপন্ডিং কার্বন আয়নটা তৈরি হবে, এবার দেখো এখান থেকে যখন তুমি কার্বন ডাইঅক্সাইডটা বের করে দেবে, তোমার তৈরি হবে এই ধরনের একটা কার্বন আয়ন। এখান থেকে যখন তুমি কার্বন ডাইঅক্সাইডটা বের করে দেবে, তখন তোমার তৈরি হবে এই ধরনের একটা কার্বন আয়ন। আর যখন তুমি এখান থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দেবে, সরি, আর যখন তুমি এখান থেকে কার্বন আয়নটাকে বের করে দেবে, দেখো তোমার তৈরি হবে এই ধরনের কার্বন আয়ন। এখন দেখো এই তিনটে কার্বন আয়নের স্টেবিলিটি অর্ডার যদি তুমি বিচার করতে পারো, তাহলেই তুমি পারবে ডিকার্বক্সিলেশনের রেট বিচার করা। দেখো এই যে কার্বন আয়নটা আছে, এটা দেখো এই ডাবল বন্ডটা এখানে আছে, এবং দেখো এখানে একটা sp3 কার্বন আছে, এদিকেও একটা sp3 কার্বন আছে। তাহলে এই মাইনাস চার্জটা এখানে রেজোনেন্স করতে পারবে না। কিন্তু যদি এখানে দেখো এই মাইনাস চার্জের পাশেই একটা ডবল বন্ড আছে, তাহলে ও এখানে একটা রেজোনেন্স করতে পারে। এবং আমরা সবাই জানি রেজোনেন্স অলওয়েজ মেক্স আ ক্যানোনিক্যাল স্টেবিলাইজড। ওকে, তাহলে দেখো এখানে এই জিনিসটার পাশে একটা ডবল বন্ড আছে, যার সঙ্গে ও রেজোনেন্স করে এরকম একটা ক্যানোনিক্যাল দিতে পারে। এখানে দেখো এই ডাবল বন্ডটা এদিকেও রেজোনেন্স করতে পারে, আবার এদিকেও রেজোনেন্স করতে পারে। তাহলে এখানে দুটো ডাবল বন্ডের সঙ্গে রেজোনেন্স করতে পারে। তাহলে কার্বন আয়নের স্টেবিলিটির অর্ডার যদি দেখি আমরা, এই ধরনের কার্বন আয়নের স্টেবিলিটি অর্ডার, তার মানে আমাদের রেট অফ ডিকার্বক্সিলেশনও হবে এই অর্ডারের। সব থেকে বেশি হবে সি, তারপরে হবে বি, তারপরে হবে এ। ওকে, আচ্ছা চলো আমরা নেক্সট কোশ্চেন আলোচনা করি। নেক্সট যে প্রশ্নটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা দেখো, কম্পাউন্ড এ দেখো প্রতিটা রিঅ্যাকশনে কি হবে, প্রথমে এখান থেকে প্রোটনটা খাবে, তারপর এই CO2 মাইনাসটা বেরিয়ে এখানে কার্বন আয়ন তৈরি হবে, এখানে CO2 মাইনাসটা বেরিয়ে এখানে কার্বন আয়ন তৈরি হবে। এটা বি, এটা হচ্ছে সি। এবার দেখো আমার কি হবে না, প্রথমে এখান থেকে CO2টা বের হবে, এখান থেকে CO2টা বের হবে, যেখানে কার্বন আয়নটা তৈরি হবে সেটা হচ্ছে এই জায়গাতে কার্বন আয়ন তৈরি হবে। ওকে, এখানে কোথায় কার্বন আয়ন তৈরি হবে, দেখো এখানে প্রথমে প্রোটন এসে এই বেস এসে এই প্রোটনটা খেয়ে নেবে, বেস এসে এই প্রোটনটাকে খেয়ে নেবে, তারপরে এই কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে এখানে মাইনাস চার্জ করবে। তাহলে আমার এখানে কার্বন আয়নটা তৈরি হবে এখানে, এবং দেখো আমার এখানে কার্বন আয়নটা তৈরি হবে, এবং দেখো আমার এখানে কার্বন আয়নটা তৈরি হবে এই জায়গাতে। এবং আমি যদি দেখি প্রোডাক্ট এ তে মাইনাস চার্জটা এই কার্বনিলের সঙ্গে রেজোনেন্স করতে পারে, আবার এই কার্বনিলের সঙ্গেও রেজোনেন্স করতে পারে। এখানে মাইনাস চার্জটা কোনো রেজোনেন্স করতে পারে না, আর এখানে একটা মাইনাস চার্জের সঙ্গে রেজোনেন্স করতে পারে। তাহলে কার্বন আয়নের স্টেবিলিটি অর্ডার হচ্ছে এ, তারপর সি, তারপর বি।
তার মানে ডিকার্বক্সিলেশনের রেটও হবে A গ্রেটার দেন C গ্রেটার দেন B। ওকে, আমরা যদি এরকম আরো একটা প্রশ্ন নিয়ে আলোচনা করি, দেখো দেখো আমাদের কাছে এখানে 3টে কার্বক্সিলিক অ্যাসিড আছে। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। দেখো এখানে কার্বক্সিলিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন যখন হবে, তুমি প্রথমে NaOH দেবে, তার মানে এখানে একটা মাইনাস চার্জ তৈরি হবে। সবের এগুলো খেয়ে গিয়ে এখানে মাইনাস চার্জ তৈরি হবে। এখানেও মাইনাস খেয়ে গিয়ে এখানেও একটা মাইনাস চার্জ তৈরি হবে। এবার দেখো এই মাইনাস চার্জটা রিটার্ন করবে এই মাইনাস চার্জটা পড়লো এই মাইনাস চার্জ পড়লো এই। তাহলে এখান থেকে যে কার্বন আয়নটা তৈরি হচ্ছে, দেখো এই মাইনাস চার্জ, এই মাইনাস চার্জ, এই মাইনাস। এবার দেখো আমরা যারা জিওসিতে নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্টের কথা জেনেছি, মানে ইলেকট্রন উইথড্রয়িং এফেক্টের কথা জেনেছি, তারা জানি যে সায়ানাইড কি হয় না, রেজোনেন্সে পার্টিসিপেশন আছে সায়ানাইডে। আমি যদি সায়ানাইডকে খুলে লিখি তাহলে সায়ানাইড হবে এই। দেখো সায়ানাইড রেজোনেন্স দিয়ে ইলেকট্রন এভাবে তুলে নিতে পারে, তাহলে এখানে মাইনাস চার্জটা স্টেবিলাইজ হচ্ছে। দেখো এই সিস্টেমেও যদি NO2 কে আমি ভেঙে লিখি তাহলে আমি দেখবো NO2 এরকম একটা স্ট্রাকচার পাওয়া যায়। তাহলে NO2 ও দেখো রেজোনেন্স স্টেবিলাইজেশন দিতে পারছে, এবং এখানে এও ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে স্টেবিলাইজেশন দিতে পারছে। এবং আমরা সবাই জানি গোটা অর্গানিক কেমিস্ট্রিতে নাইট্রোর থেকে ভালো ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট খুবই কম গ্রুপের আছে। ওকে, নাইট্রো হচ্ছে সব থেকে পাওয়ারফুল ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এ যাকে পারে তার কাছ থেকে ইলেকট্রন টেনে তুলে নেয়। তাহলে দেখো এখানে সব থেকে বেশি বিতে সব থেকে বেশি স্টেবিলাইজ কার্বন আয়ন তৈরি হবে, তারপরে তৈরি হবে সিতে, তারপরে তৈরি হবে এতে। তাহলে সব থেকে স্টেবল কার্বন আয়ন কি হচ্ছে, সব থেকে স্টেবল কার্বন আয়ন হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, তারপরেই হচ্ছে 1। তাহলে এটাই হয়ে যাবে আমাদের ডিকার্বক্সিলেশনের অর্ডার। এখানে এটাই হয়ে যাবে আমাদের ডিকার্বক্সিলেশনের অর্ডার। ওকে, তো আই হোপ এখান পর্যন্ত আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবং ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনের মেকানিজম জানার গুরুত্বটাই হচ্ছে এটা, যে আমরা কম্পিটিটিভ এক্সামে যাতে রেট অফ রিঅ্যাকশনটাকে কম্পেয়ার করতে পারি। ওকে, এবং রেট অফ রিঅ্যাকশন কম্পেয়ার তুমি তখনই করতে পারবে যখন কার্বন আয়নের স্টেবিলিটির কনসেপ্ট তোমার থাকবে। সেই জন্য জিওসির বেসিক কনসেপ্ট, জেনারেল অর্গানিক কেমিস্ট্রির স্টেবিলিটি অফ কার্বন আয়ন, এই কনসেপ্ট জানা খুবই দরকার। ওকে, চলো এবার আমরা যে পার্টের দিকে আগাবো সেটা হচ্ছে, আমরা দেখলাম ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনে কি হচ্ছে না, অ্যালকেন তৈরি হচ্ছে। কিন্তু সবসময় যে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনে অ্যালকেনই তৈরি হয় এরকম কোনো বিধি নিষেধ নেই। ওকে, এমনও কিছু সাবস্ট্রেট আছে যেখানে অ্যালকেন ছাড়াও অন্য কিছু তৈরি হতে পারে, বা কোনো সাইক্লিক কম্পাউন্ডও তৈরি হতে পারে। চলো আমরা দেখি সেই এক্সাম্পলগুলো। দেখো এই গ্রুপটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড, এর পাশে যে কার্বনটা লেগে থাকে সেটাকে বলা হয় আলফা কার্বন, এবং আলফার পাশে যে কার্বনটা লেগে থাকে তাকে বলা হয় বিটা কার্বন। এই হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের পাশে যে কার্বনটা লেগে থাকে সেটাকে বলা হয় আলফা কার্বন, এবং তার পাশে যে কার্বনটা লেগে থাকে তাকে বলা হয় বিটা কার্বন। এবার দেখো বিটা কার্বনে যদি কোনো ভালো লিভিং গ্রুপ লেগে থাকে, ওকে, বিটা কার্বনে যদি কোনো একটা ভালো লিভিং গ্রুপ লেগে থাকে, ওকে, যেমন ধরো আয়োডিন লেগে আছে বা OTS লেগে আছে। ওকে, যেমন ধরো আয়োডিন লেগে, আচ্ছা আমি দুটোকে আলাদাভাবে লিখছি, যেমন ধরো আয়োডিন লেগে আছে বা ওই যে এখানে
OTS লেগে আছে। ওকে, OTS হচ্ছে টসাইল গ্রুপ। ওকে, তো OTS লেগে আছে। আয়োডিনও ভালো লিভিং গ্রুপ এবং OTS এটাও ভালো লিভিং গ্রুপ। দেখো এটা আলফা কার্বন এবং বিটা কার্বন। যদি কোনো একটা কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিডের বিটা কার্বনে কোনো ভালো লিভিং গ্রুপ লেগে থাকে এবং সেখানে যদি তুমি ডিকার্বক্সিলেশন রিয়াকশন করাও, তার মানে তুমি যদি NaOH দিয়ে হিট করো, CO দিয়ে হিট করো, তখন কি হবে দেখো, এখান থেকে OH মাইনাস আসবে, দিয়ে এই প্রোটনটা খাবে, তখন কি তৈরি হবে দেখো, O মাইনাস, এই O, সরি এখানে আছে আয়োডিন। ওকে, এখানে আছে আয়োডিন। এবার দেখো যখন এটা পড়বে, এইখানে এই বন্ডটা উঠে এখানে পড়লো এবং এখানে এটা বেরিয়ে গেল, এই লিভিং গ্রুপটা এখান থেকে বেরিয়ে গেল। আচ্ছা আমি আবার লিখছি দেখো। আচ্ছা আমি যদি আরো ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখো এই আছে আমাদের আয়োডিন, এই O মাইনাস। এবার দেখো এটা পড়লো এই কার্বনের মাথায় মাইনাস চার্জ, তাহলে এই হলো আয়োডিন আর এই হলো মাইনাস চার্জ। এবার দেখো এখানে একটা আলফা বিটা এলিমিনেশন হবে, এটা আলফা কার্বন এটা বিটা কার্বন, এই মাইনাস পড়লো এটা বেরিয়ে গেল। ওকে, সো এখানে একটু E1CBর মতো রিয়াকশন হয়ে এখানে একটা অ্যালকিন তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে যে ফার্দার প্রোডাক্টটা তৈরি হলো সেটা হচ্ছে একটা অ্যালকিন। তাহলে মনে রাখতে হবে বিটা পজিশনে, কার্বক্সিলিক অ্যাসিডের বিটা পজিশনে যদি কোনো ভালো লিভিং গ্রুপ লেগে থাকে তাহলে সেটা এলিমিনেট হয়ে গিয়ে অ্যালকিন তৈরি হতে পারে। অনুরূপ ঘটনা দেখো এখানেও হবে, এখানেও যদি NaOH দিয়ে হিট করা হয় তাহলে কি হবে না, প্রথমে এই OTS এর জায়গায় দেখো এখানে একটা মাইনাস চার্জ তৈরি হবে, সেই মাইনাস চার্জ এখানে পড়বে, এখানে মাইনাস চার্জ পড়বে, এই মাইনাস চার্জ পড়বে এবং এটা বেরিয়ে যাবে এবং এখানে একটা E1CBর মতো রিয়াকশন হয়ে এখানে একটা ডাবল বন্ড তৈরি হবে। ওকে, কিছু কিছু এক্সাম্পল আছে। ওকে, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কার্বক্সিলিক অ্যাসিডের বিটা পজিশনে যদি কোনো ভালো লিভিং গ্রুপ থাকে তাহলে সেখানে অ্যালকিন তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। ওকে, এবার দেখো আমরা যদি এই ধরনের কোনো একটা এক্সাম্পল নিয়ে কথা বলি, এখানে যদি তুমি NaOH দাও, এখানে যদি তুমি NaOH CaO দিয়ে হিট করো তাহলে কি হবে, এই OH মাইনাস এই প্রোটন খেলো এই, তাহলে কি তৈরি হলো দেখো, O মাইনাস Br। এবার দেখো এই পড়লো, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল, তাহলে এখান থেকে কি তৈরি হলো Br, আর এখানে মাইনাস। এবার দেখো জল থেকে প্রোটন খাওয়ার বদলে এখানে একটা ইন্ট্রামলিকুলার SN2 রিঅ্যাকশন হয়ে যাবে, দিয়ে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হচ্ছে একটা বাইসাইক্লো প্রোডাক্ট তৈরি হবে। ঠিক আছে, তাহলে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনে কখনো কখনো বাইসাইক্লো প্রোডাক্টও তৈরি হতে পারে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, এবার আমরা যেদিকে লক্ষ্য রাখবো, যে পয়েন্ট নিয়ে আলোচনা করবো ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনের, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যাকশন এবং এই টপিক থেকে বারবার JEE মেন এবং JEE অ্যাডভান্সে প্রশ্ন এসে গেছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। ওকে, তাই এই পার্ট থেকে আমাদেরকে ভালো করে, এই পার্টের যে মূল কনসেপ্ট সেটা আমাদেরকে ভালো করে শিখতে হবে, কারণ মেজরিটি কম্পিটিটিভ পরীক্ষায় যদি ডিকার্বক্সিলেশনের থেকে প্রশ্ন দেওয়া হয় তাহলে দেখা গেছে এই পার্ট থেকেই প্রশ্ন সাধারণত থাকে। ওকে, সেই এই পার্টটা হচ্ছে বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড, এই সাবস্ট্রেট বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড gives very faster decarboxylation. ভেরি ফাস্টার ডিকার্বক্সিলেশন, খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। ওকে, বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড গিভস ভেরি ফাস্টার ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন, বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড গিভস ভেরি ফাস্টার ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন,
খুবই ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট। এবার আমাদেরকে প্রথমে শিখতে হবে যে বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিডটা বলে কাকে। দেখো, এটা যদি একটা কার্বক্সিলিক অ্যাসিড হয়, তার পাশে যে কার্বনটাকে লেগে থাকে তাকে বলা হয় আলফা কার্বন, তার পাশে যে কার্বনটা লেগে থাকে তাকে বলা হয় বিটা কার্বন, তার পাশে যেটা লেগে থাকে সেটাকে গামা ডেল্টা, এরপর এরমভাবে বাড়তে বাড়তে যায়। তো আমরা এটাকে আর বলেই চিহ্নিত করে দিলাম। দেখো, এইটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। তার পাশে যে প্রথম কার্বনটা আছে সেটাকে বলা হয় আলফা কার্বন, তার পরের যে কার্বনটা আছে সেটাকে বলা হয় বিটা কার্বন। এই বিটা কার্বনে যদি কখনো কোনো কিটোন লেগে থাকে তাহলে সেটাকে বলা হয় বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড। এই বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড কথাটার মানে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড যে এর কার্বনের, কার্বক্সিলিক অ্যাসিডের পাশের কার্বনটাকে বলে আলফা, তারপরেরটাকে বলা হয় বিটা। এই বিটা পজিশনে যদি কোনো কিটোন লেগে থাকে তাহলে সেই সাবস্ট্রেটটাকে বলা হয় বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড। এবং এই ধরনের সাবস্ট্রেট এমনও এক্সাম্পল আছে যারা শুধুমাত্র টেম্পারেচার দিলেই ডিকার্বক্সিলেট করে যায়, এমনও এক্সাম্পল আছে বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিডদের, এরা এত ভালো ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন দেয়। ওকে, তাই এই মনে রাখতে হবে এই ধরনের সাবস্ট্রেট খুব ভালো ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন দেয়। এবং কখনো কখনো উইদাউট এনএওএইচ, এনএওএইচ না দিয়েও ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন হতে পারে শুধুমাত্র হিট দিয়ে। কেন? তার রিজনটা হচ্ছে, দেখো আমি যদি এই জিনিসটাকে আরেকটু সাজিয়ে লিখি তাহলে আমরা দেখতে পাবো কেন বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড এত ভালো ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন দেয়। দেখো আমি এটাকে একটু সাজিয়ে লিখেছি, আর কিছু না, আমি এটাকে একটু সাজিয়ে লিখেছি। দেখো, আমি যদি এই বন্ডটাকে এর মাথায় তুলি তাহলে কি হবে? দেখো, তাহলে হবে এর মাথা, এখানে একটা প্লাস চার্জ হবে আর এখানে একটা মাইনাস চার্জ হবে। তাহলে দেখো আমি এই বন্ডটাকে যদি এখানে তুলি, এর মাথায় একটা মাইনাস চার্জ, এখানে একটা প্লাস চার্জ। এবার দেখো, এই মাইনাস চার্জ দিয়ে যদি আমি এই প্রোটনটা খাই, কারণ এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা একটা অ্যাসিডিক প্রোটন, এটাকে খেলাম, তাহলে দেখো এইটা হয়ে গেল OH আর এটা হয়ে গেল মাইনাস। এই মাইনাসটা যখন এখানে পড়বে তখন দেখো এই বন্ডটা এখানে উঠে গেল। ওকে, তাহলে আমাদের কি তৈরি হয়ে গেল? দেখো, আর OH প্লাস, এখানে একটা মাইনাস, এই মাইনাসটা এখানে পড়লো, এই ও, এখানে একটা ডাবল বন্ড। ওকে, এভাবে বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড ডিকার্বক্সিলেট করে দেয়। তার মানে দেখো, এটাকে যদি আমি আবার সুন্দর করে দেখাই, বই, বিভিন্ন বইয়েতে এটাকে কিভাবে লেখা থাকে, দেখো এটাকে এভাবে লেখা থাকে। তারা একটাই স্টেজে একটা সাইক্লিক 6 মেম্বার রিং এর মধ্য দিয়ে এটাকে দেখানো হয়। দেখো এইটা এখানে উঠে এর উপর অ্যাটাক করলো, তার মানে বেসিক্যালি এটা উঠে এখানে মাইনাস, মাইনাস দিয়ে প্রোটন খেলো, এই বন্ডটা এখানে পড়লো, মানে এখানে মাইনাস, এই মাইনাসটা এখানে পড়লো, দিয়ে এই বন্ডটা খুলে এখানে পড়লো যাতে এই প্লাসটা নিউট্রালাইজ হয়। দেখো এখানে একটা সাইক্লিক 6 মেম্বার রিং এর ট্রানজিশন স্টেটের মধ্য থেকে, দেখো একটা সাইক্লিক 6 মেম্বার রিং এর মধ্য থেকে, সাইক্লিক 6 মেম্বার ট্রানজিশন স্টেটের মধ্য থেকেই এই ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনটা হচ্ছে। এবং এখানে এই যে বিটা পজিশনে যে কিটোনটা আছে সেটাই এই প্রোটনটাকে খেয়ে নিয়ে বেসের কাজ করে দিচ্ছে। তাই সেই জন্য বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড খুব দ্রুত ডিকার্বক্সিলেশন হয় এবং কখনো কখনো উইদাউট কোনো বেসেই ডিকার্বক্সিলেশন হয়ে যেতে পারে। তাহলে দেখো এখান থেকে তৈরি হয়ে গেল তোমার, এটা প্রোটন নিয়েছে, OH হয়ে গেল, দেখো এই ওয়ানটা এখানে পড়েছে, এটা উঠেছে, তার মানে এই পার্টটা তোমার কার্বন ডাইঅক্সাইড হয়ে বেরিয়ে গেল, এটা যেহেতু এখানে পড়েছে দেখো এখানে একটা ডবল বন্ড হলো। এবার এটা কিটো এনল টটোমারাইজ যখন হবে, এটা যখন কিটো এনল টটোমারাইজেশন হবে তখন দেখো এটা আবার এই হয়ে গেল আমাদের প্রোডাক্ট। তাহলে দেখো বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিডকে যদি তুমি হিট করো, বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিডের যদি তুমি ডিকার্বক্সিলেশন করো তাহলে খুব ফাস্ট রেটে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনটা ঘটে। যেমন দেখো, তার মানে এই ধরনের সাবস্ট্রেটের যদি ডিকার্বক্সিলেশন করা হয়, দেখো এই ধরনের সাবস্ট্রেটে যদি তুমি NaOH CaO এবং হিট দাও
তাহলে দেখো এইটা এখানে পড়লো, এইটা এখানে পড়লো। ওকে, তাহলে কি তৈরি হলো, এই এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। এবং এখান থেকে যে মাইনাস চার্জটা হবে, সেই মাইনাস চার্জটা কি হবে না, প্রোটন খেয়ে এখানটা CH2 মাইনাস হবে, এখানটা প্রোটন খেয়ে CH3 হবে। ঠিক আছে, এই ধরনের প্রোডাক্ট হবে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড খুব দ্রুত ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন দিতে পারে। ওকে, চলো আমরা এর উপর কিছু প্রশ্ন দেখব। ওকে, দেখো দেখো এই একটা সাবস্ট্রেট, দেখো এখানেও একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে আর এখানেও একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে। তাহলে দেখো, এবং এই কার্বক্সিলিক অ্যাসিডের রেসপেক্টে দেখো এর পাশের কার্বন হচ্ছে এটা, তার মানে এটা আলফা এবং এটা বিটা। তাহলে এই কার্বক্সিলিক অ্যাসিডের সিও গ্রুপটা এই কার্বক্সিলিক অ্যাসিডের জন্য বিটা বিটা গ্রুপ রূপে কাজ, বিটা কিটো রূপে কাজ করছে। তাহলে তুমি যদি এখানে ডিকার্বক্সিলেশন করো, তোমার যে প্রোডাক্টটা পাবে তুমি দেখো এই মাইনাস চার্জ, দেখো এটা এখানে পড়লো, এই বন্ডটা এখানে উঠলো, এই মাইনাস চার্জ মাইনাসটা প্রোটন খেয়ে দেখো এখান থেকে যেটা তৈরি হলো সেটা হচ্ছে CO2 বেরিয়ে গেল, পড়ে রইলো কি এই জিনিসটা, এই মাইনাস চার্জ, এটা কি হবে জল থেকে প্রোটন খেয়ে, বা এই প্রোটনটাকে আবার, আচ্ছা এটাকে এখান থেকে এটা COH। তাহলে আমাদের প্রোডাক্ট যেটা হলো, দেখো আমাদের প্রোডাক্ট যেটা হলো এখান থেকে, আমাদের এখান থেকে প্রোডাক্ট যেটা হলো সেটা হলো অ্যাসিডিক অ্যাসিড। ওকে, সো বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড সব সময় খুব ফাস্টার ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন দেয়। ওকে, এবার দেখো আমরা একটা প্রশ্ন করি, which one will give faster decarboxylation? দেখো অপশন এ তে আমি দিলাম দেখ, অপশন এ হচ্ছে এটা, অপশন বি হলো এটা, অপশন সি হলো অপশন ডি হলো দেখো এখানে এই প্রোডাক্টে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন করলে কি হবে, দেখো এখানে দেখো এই যে কার্বক্সিলিক অ্যাসিড দুটো লেগে আছে, এর এর পাশের কার্বন হচ্ছে এটা, তার মানে এটা আলফা, দেখো এরও পাশের কার্বন এটা, তার মানে এটা বিটা, আর এটা হচ্ছে গামা পজিশন। তাহলে এর এখানে কোনো বিটার কিটো কার্বক্সিলিক অ্যাসিড নেই, তাহলে এটার ডিকার্বক্সিলেশন অতটা দ্রুত হবে না। ওকে, এবার দেখো এখান থেকে এটার ডিকার্বক্সিলেশনও ভালো হবে না, তার কারণ দেখো মাইনাস চার্জটা এখানে এসে পড়বে, এই মাইনাস চার্জটা এখান থেকে যে কার্বন আয়নটা তৈরি হবে দেখো সেটা হচ্ছে এইটা, যেটা রেজোনেন্স স্টেবিলাইজ নয়, তাহলে এটাও খুব ভালো ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন হবে না। এখানেও দেখো এই আলফা, এই বিটা, এই গামা, এখানে গামা পজিশনে কিটোন আছে, তাহলে এখানেও ভালো ডিকার্বক্সিলেশন হবে না। দেখো এটা যদি কার্বক্সিলিক অ্যাসিড হয়, তার পাশের কার্বন আলফা, তার পাশের কার্বন হচ্ছে এটা বিটা, তাহলে সব থেকে ফাস্টার ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন এই প্রোডাক্টের জন্য হয়। তাহলে এখানে আনসার হচ্ছে অপশন বি, অপশন বি এ সর্বাধিক ফাস্টার ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনটা হবে। ওকে, ওকে, এবার এবার আমরা আরেকটু কঠিন প্রশ্ন সলভ করার চেষ্টা করি। দেখো, which one will not give decarboxylation? দেখ কোন রিঅ্যাকশনটা কোন সাবস্ট্রেটটা ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন দেবে না।
দেখো এই হচ্ছে আমাদের চারটে অপশন। ওকে, দেখো প্রথমটার দিকে লক্ষ্য করো, এটা কার্বক্সিলিক অ্যাসিড, তার মানে তার পাশের কার্বন আলফা, তার মানে এটা বিটা। ওকে, তার মানে এখানে ডিকার্বক্সিলেশন, এটা একটা বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড, এখানেও ডিকার্বক্সিলেশন ভালো হবে। দেখো এইটা হচ্ছে আলফা কার্বন, সরি এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের কার্বন, তার পাশের কার্বন আলফা, এটাও বিটা, তাহলে এটাও বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড, এটাও ভালো ডিকার্বক্সিলেশন দেবে। দেখো এটা কার্বক্সিলিক অ্যাসিডের কার্বন, তার পাশের কার্বন, তার মানে এটা আলফা, এটা বিটা, তার মানে এটাও বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড, তার মানে এটাও ভালো ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন দেবে। এবার দেখো এটা কার্বক্সিলিক অ্যাসিডের কার্বন, তাহলে তার পাশের কার্বন এটা আলফা, এটা বিটা, তাহলে এটাও বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড একটা। তাহলে এখানে দেখো এই প্রশ্নে প্রত্যেকটা কার্বনই বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড শো করছে। ওকে, তো এখানে প্রত্যেকটা সাবস্ট্রেটই বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড আছে, তাহলে কোনটা ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন দেবে না? দেখো তুমি যদি এখানে প্রত্যেকটা জিনিসে দেখো এই সাবস্ট্রেটে দেখো এই যে কিটোনটা আছে, দেখো সরি আমি এখানে, আচ্ছা এই প্রোডাক্ট সাবস্ট্রেটটা লেখা একটু ভুল হয়েছে, সাবস্ট্রেটটা আমার হওয়া উচিত এখানে, সরি। দেখো এখানে প্রত্যেকটা জায়গায় দেখো এখানে বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড, এই যে সাবস্ট্রেটটা আছে দেখো, এই সাবস্ট্রেটটাতে যদি ডিকার্বক্সিলেশন হয় তাহলে দেখো কিরকম ভাবে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনটা হবে। এই ও এখানে OH হবে, দেখো এই OH এর বেস দিয়ে মাইনাস প্রোটনটা খাবে, এই প্রোটন পড়লো, এই এখানে পড়লো, এই এখানে পড়লো। এবার দেখো তাহলে যে জিনিসটা তৈরি হচ্ছে এখান থেকে, দেখো যে জিনিসটা তৈরি হচ্ছে এখান থেকে সেটা হচ্ছে এই মাইনাস। দেখো এই যে দুটো কার্বন, আমরা বেসিক জিওসিতে যদি বলি এই বাইসাইক্লিক কম্পাউন্ডের এই দুটো কার্বনকে বলা হয় তোমার ব্রিজ হেড কম্পাউন্ড, এবং ব্রেডস রুল বলছে কখনোই ব্রিজ হেড কার্বন sp2 হাইব্রিডাইজ হতে পারে না, মানে ব্রিজ হেড কার্বনে কার্বোক্যাটায়নও তৈরি হতে পারে না আর ডাবল বন্ডও তৈরি হতে পারে না। তাহলে দেখো এখানে ব্রিজ হেড পজিশনে কি হচ্ছে না, ডাবল বন্ড তৈরি হয়ে যাচ্ছে। ওকে, তুমি যদি এটাকে আরো ভালো করে বুঝতে চাও তাহলে দেখো এখানে এই প্রোটনটা রাখো, এটা ফেলো, এটাকে ফেলো, এটা তোলো, বা এই ডবল বন্ডটা দিয়ে এই প্রোটনকে খাইয়ে দাও, তাহলে এখানে একটা OH তৈরি হবে। দেখো এইখানে এই যে ব্রিজ হেড পজিশনে একটা ডাবল বন্ড তৈরি হচ্ছে, তাহলে এই ব্রিজ হেড পজিশনে কখনোই ডাবল বন্ড তৈরি হতে চাইবে না। দেখো এটাকে যদি আমি আরো আরো ভালো করে তোমাকে বুঝিয়ে বলার চেষ্টা করি, দেখো এটাকে দেখতে ঠিক এরকম ধরনের। ওকে, এবার দেখো ব্রিজ হেড পজিশনে ডাবল বন্ড মানে হচ্ছে এই জায়গাটা ডাবল বন্ডেড হয়ে আছে এবং এখানে একটা OH লেগে আছে, কিন্তু এই পজিশনে ডাবল বন্ড কখনো পসিবল নয়। কেন? দেখো এই কার্বনটা কি হওয়া উচিত, sp2 মানে প্লেনার, কিন্তু দেখো এখানে সিস্টেমটা এইভাবে মুড়ে আছে, তাহলে আমার হাতের এই যে দুটো জয়েন্ট এটা এরকম হয়ে আছে, এটা কখনো এরকম হতেই পারে না, প্লেনার হতেই পারে না। মূল কথা হচ্ছে ব্রেডস রুলের মতে ব্রিজ হেড পজিশনে কোনোদিনও কোনো ডাবল বন্ড বা কার্বোক্যাটায়ন হতে পারে না, তাহলে এই জিনিসটা আনস্টেবল, এই জিনিসটা তৈরি হবে না। যেহেতু এটা তৈরি হবে না তাই এর ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন হবে না, তাহলে এরও ডিকার্বক্সিলেশন হবে, এরও ডিকার্বক্সিলেশন হবে, এরও হবে, বাট এর ডিকার্বক্সিলেশন হবে না। ওকে ওকে, তো আমরা আমাদের ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনের অনেকটা আগিয়ে এসেছি। আমরা লাস্ট একটা ছোট্ট জিনিস শিখে আজকে আমাদের ভিডিওর ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন শেষ করব। সেটা হচ্ছে সিম্পল যদি কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিডকে তুমি হিট করো তাহলে তুমি কি পেতে পারো। দেখো তুমি যদি শুধুমাত্র ফর্মিক অ্যাসিডকে হিট করো তাহলে কি পাবে, দেখো তুমি একটা কার্বন মনোক্সাইড পাবে আর এখান থেকে জল বেরিয়ে এসে জল পাবে। ওকে, তুমি যদি কোনো একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিডকে হিট করো, দেখো তুমি যদি কোনো একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিডকে হিট করো, এখানে একটা কার্বন, এখানে দুটো ডাইকার্বন, তুমি যদি এটাকে হিট করো, দেখো এখান থেকে একটা CO2 বেরিয়ে যাবে, একটা CO বেরিয়ে যাবে আর জল বেরিয়ে যাবে। দেখো এবার যদি তুমি একটা এই ধরনের কোন একটা কার্বক্সিলিক অ্যাসিডকে
হিট করো, দেখো এটাও একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড, আমি শুধু তাদের মাঝখানে একটা কার্বনকে জুড়ে দিয়েছি। ওকে, দেখো দেখো এটা এই অ্যাসিডটা আমি কিভাবে নিয়েছি না, দুটো CO2H কে নিয়েছি, তাদেরকে সিঙ্গেল বন্ড দিয়ে জুড়ে দিয়েছি। এখানে এটা কি করে বানিয়েছি দেখো, CO2H নিয়েছি আর একটা CO2H নিয়েছি, এদেরকে একটা কার্বন দিয়ে জুড়ে দিয়েছি, দেখো একটা কার্বন দিয়ে জুড়ে দিয়েছি, তার মানে এদের মাঝে একটা কার্বন দিয়ে জুড়ে দিয়েছি। তাহলে দেখো এটাকে হিট করলে কি হবে, তোমরা আগেই জানো, দেখো এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, তার পাশের কার্বন আলফা, তার পাশের কার্বন বিটা, তার মানে বেসিক্যালি এটা একটা বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিড। তাই দেখো এটা এভাবে পড়বে, এই মাইনাস চার্জ এই কার্বন এসে পড়বে, তার মানে তৈরি হবে বেসিক্যালি অ্যাসিডিক অ্যাসিড। ওকে, এবার দেখো আমি যদি, দেখো আমি কটা কার্বন দিয়েছি, দুটো কার্বক্সিলিক অ্যাসিডের মাঝে একটা কার্বন। এবার দেখো আমি যদি দুটো কার্বন নিই, আমি যদি দুটো, এই হচ্ছে আমার, দেখো এই হচ্ছে আমার দুটো কার্বক্সিলিক অ্যাসিড, এদের মাঝে আমি দুটো কার্বন দিয়ে জুড়লাম। দেখো আগে একটা কার্বন দিয়ে জুড়েছিলাম, এখন দুটো কার্বন দিয়ে জুড়লাম। এবার দেখো, এবার যদি তুমি এটাকে হিট করো, এখানে একটা সাইক্লিক অ্যানহাইড্রাইড তৈরি হবে, এবং এটা হচ্ছে খুব পপুলার একটা অ্যানহাইড্রাইড, যেটা আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে প্রচন্ড পরিমাণে কাজে লাগে। ওকে, দেখো এই ধরনের একটা সাইক্লিক অ্যানহাইড্রাইড তৈরি হবে। ওকে, এবার দেখো তুমি যদি এটাকে তিনটে কার্বন দিয়ে জুড়ে দাও, দেখো এ একটা কার্বক্সিলিক অ্যাসিড, এ একটা কার্বক্সিলিক অ্যাসিড, দেখো এটাকে যদি তিনটে কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে জুড়ে দাও, দেখো এখান থেকে যদি তুমি তিনটে কার্বক্সিলিক অ্যাসিড, তিনটে কার্বন দিয়ে জুড়ে দাও, তাহলে এখান থেকে এটাকে যদি হিট করা হয়, দেখো এখান থেকে একটা ল্যাকটোন তৈরি হবে, সাইক্লিক এস্টার তৈরি হবে। দেখো সাইক্লিক এস্টারটা কিভাবে তৈরি হবে, দেখো এখান থেকে 1 2 3 4 5। ওকে, আচ্ছা এখানে যে সাইক্লিক এস্টারটা তৈরি হবে, আসলে এই হিটিং রিয়াকশনের যে ব্যাপারটা, থার্মাল রিয়াকশনের যে ব্যাপারটা, আচ্ছা আমরা এটাকে অ্যাভয়েড করছি, এবং আমরা এই রিয়াকশনের জন্য একটা আলাদা আলাদা ভিডিওতে আমরা এটা আলোচনা করব। আমার এই ভিডিও আরো লং হয়ে যাচ্ছে, আমরা নেক্সট একটা ভিডিও বানাবো যাতে আমরা এই টপিকটা আলোচনা করব, যে দু মেম্বারের বেশি কোনো কার্বক্সিলিক অ্যাসিডকে হিট করলে তা কি হয়। ওকে, এখানে বেসিক্যালি তুমি যদি দুই মেম্বারের ঊর্ধ্বে, মানে দুটো কার্বন বাড়িয়ে যদি তিনটে কার্বন বা চারটে কার্বন নিয়ে নাও, তাহলে কি হয় না, একটার ক্ষেত্রে 5 মেম্বার একটা তোমার হচ্ছে 5 মেম্বার একটা হচ্ছে তোমার এস্টার তৈরি হয়, চারটে কার্বন দিয়ে জুড়ে দিলে তোমার হচ্ছে ল্যাকটোন তৈরি হয়ে যায়। বাট আমরা একটা আলাদা ভিডিওতে ডিকার্বক্সিলেশন রিয়াকশনে, মানে কার্বক্সিলিক অ্যাসিডের আমরা যখন রিয়াকশন করব, তখন আমরা এই রিয়াকশনটা নিয়ে আলোচনা করব মেকানিজম সহ। এখন এটা বড়ই মুখস্থের মতো মনে হচ্ছে। আচ্ছা দেখো, যদি কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড ধরে নাও, এই একটা কার্বক্সিলিক অ্যাসিড, এর পাশে এটা আলফা কার্বন, এই আলফা কার্বনে যদি OH লেগে থাকে, তার মানে আলফা হাইড্রক্সি কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, তুমি যদি কোনো আলফা হাইড্রক্সি কার্বক্সিলিক অ্যাসিডকে হিট করো, তাহলে কি তৈরি হয় দেখো, আলফা হাইড্রক্সি কার্বক্সিলিক অ্যাসিড সাধারণত এভাবে নাও লেখা হতে পারে, তার মানে হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিড যে কার্বনে লেগে আছে তার পাশের কার্বনে যদি একটা OH থাকে, এই ধরনের সাবস্ট্রেটকে যদি তুমি হিট করো, তাহলে তুমি কি পাবে দেখো, আর OH, এভাবে একটা ডাইমারাইজেশন রিয়াকশন হয়। দেখো এই এখান থেকে একটা জল বেরিয়ে গেল, এই এখান থেকে একটা জল বেরিয়ে গেল, তাহলে যে প্রোডাক্টটা তৈরি হলো দেখো, আর ওকে। সো তুমি যদি একটা আলফা হাইড্রক্সি কার্বক্সিলিক অ্যাসিডকে হিট করো, তাহলে এই ধরনের একটা ডাইমারাইজ প্রোডাক্ট তৈরি হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, এবার দেখো তুমি যদি কোনো একটা
বিটা হাইড্রক্সি মানে দেখো যদি কখনো কোনো বিটা হাইড্রক্সি কার্বক্সিলিক অ্যাসিডকে হিট করো, দেখো যদি কোনো বিটা, দেখো এটা হচ্ছে আলফা, সরি এই হচ্ছে আলফা, এই হচ্ছে বিটা। তুমি যদি কোনো একটা বিটা হাইড্রক্সি কার্বক্সিলিক অ্যাসিডকে হিট করো, তাহলে যেটা হয় দেখো এখান থেকে একটা কি তৈরি হয় না, অ্যালকিন তৈরি হয়ে যায়। ওকে, তুমি যদি কোনো একটা বিটা কিটো কার্বক্সিলিক অ্যাসিডকে হিট করো, তাহলে এখান থেকে একটা অ্যালকিন তৈরি হয়ে যায়। কিভাবে তৈরি হয়ে যায় দেখো, এখানে একটা এইচ আছে, এই এইচ ওইচ মিলে জল বেরিয়ে গেল, দিয়ে এখান থেকে একটা অ্যালকিন তৈরি হয়ে গেল। তাহলে আলফা হাইড্রক্সিকে হিট করলে কি হয়, ডাইমারাইজ হয়ে সাইক্লিক কম্পাউন্ড ফর্মেশন হয়। বিটা হাইড্রক্সি কার্বক্সিলিক অ্যাসিডকে হিট করলে কি হয় না, একটা ডবল বন্ড তৈরি হয়, মানে অ্যালকিন তৈরি হয় আলফা বিটা পজিশনের মাঝে। এবং দেখো তুমি যদি কোনো গামা হাইড্রক্সি, ধরে নাও এই হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড, ওকে, এটা হচ্ছে আলফা, এই বিটা, এই হচ্ছে গামা, এই পজিশনে যদি কোনো OH লাগিয়ে দাও, তাহলে কি হয় দেখো, এদের ভিতর থেকে জল বেরিয়ে যায়, সরি এটা এরকম ভাবে হবে না, OH, এদের ভিতর থেকে যদি জল বেরিয়ে যায়, তাহলে দেখো এখানে একটা কমেম্বার রিং তৈরি হবে, 1 2 3 4 5। তাহলে দেখো এখানে একটা 5 মেম্বার সাইক্লিক এস্টার তৈরি হবে। ঠিক আছে, এখানে একটা দেখো, এটা হচ্ছে আলফা পজিশন, এটা হচ্ছে বিটা পজিশন, এটা হচ্ছে গামা পজিশন। তাহলে গামা হাইড্রক্সিকে যদি তুমি হিট করো, তাহলে সাইক্লিক এস্টার তৈরি হয়, এবং এর পরবর্তী মেম্বারকেও যদি তুমি হিট করো, তাহলেও কিন্তু ল্যাকটোন তৈরি হয়। দেখো এই এই আলফা বিটা গামা ডেল্টা, ওকে, এটা হচ্ছে ডেল্টা হাইড্রক্সি কার্বক্সিলিক অ্যাসিড। এটাকে হিট করলেও দেখো এখান থেকে জল বেরিয়ে যাবে, গিয়ে তোমাদের একটা সাইক্লিক এস্টার তৈরি হবে। এখন এটা 6 মেম্বার রিং এর হবে, তো এটাকেও ল্যাকটোন বলা হয়। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল কার্বক্সিলিক অ্যাসিডের উপরে যাবতীয় ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন সম্পর্কিত যাবতীয় আমাদের আলোচনা। এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো আজকে আমাদের আলোচনার প্রতিটা বিষয়। যদি তোমাদের ভিডিও ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ এভরিওয়ান।